বন্যায় খুবই খারাপ অবস্থা। আসলে আমরা মিডিয়াতে যতটা দেখছি তার থেকে বাস্তবে কিন্তু আরও বেশি খারাপ অবস্থা। যারা ওইখানে অবস্থান করছে তারাই বলছে যে আসলে অনেক ভয়াবহ অবস্থা। অনেক মানুষ আটকে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করতে পারছে না। বিশেষ করে নারীদের বেশি সমস্যা হচ্ছে, যারা গর্ভবতী নারী তাদের ডেলিভারি সময় হয়ে যাচ্ছে কিন্তু তারা আসলে আটকা পড়ে আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তবে আমাদের দেশে এখন যে পরিস্থিতি, বন্যায় অনেকগুলো জেলা ডুবে গিয়েছে। এসব দেখার পরে আসলে আমরা কেউ আসলে ভালো নেই, সবারই মন খারাপ। এখন সারাদিনই মোবাইল হাতে নিয়ে শুধু বন্যার খবরই দেখি, আর এই বন্যার পরিস্থিতি দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারছি না। খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে যে আমি যদি নিজে যেতে পারতাম স্বেচ্ছাসেবক হয়ে। আসলে আমার মতো অনেকেই আছেন যারা যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আসলে আমরা পরিস্থিতিতে যেতে পারি না। আমরা যারা পরিস্থিতির জন্য যেতে পারছি না তারা চাইলে কিন্তু আসলে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি আর্থিকভাবে। আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি ততটুকু দিয়ে আসলে সাহায্য করার চেষ্টা করব। বিভিন্ন সংগঠন, ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক ভাইয়েরাও খুবই পরিশ্রম করছে, আসলে বন্যার্থীদের পাশে তারা দাঁড়িয়েছে। আমরা দূর থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারি। আসলে যে যতটুকু পারি, 10 টাকা 5 টাকা সামর্থ্য অনুযায়ী এর থেকে বেশি দিয়ে আসলে আমরা সাহায্য করতে পারি। এত খারাপ অবস্থা দেখে আসলে নিজেকে আসলে আটকে রাখতে পারছি না। আর কিছু কিছু স্ট্যাটাস, কিছু কিছু ছবি দেখে আরও মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। যেমন গতকাল একটা স্ট্যাটাস দেখতে পারলাম যে একটা গর্ভবতী মহিলা খুবই আর্তনাদ করছিল যে আমাকে একটু ভাই বাঁচাও, আমাকে একটু উঁচু জায়গায় নিয়ে চলো, আমার পেটে 9 মাসের বাচ্চা। আসলে আমরা যারা পাশের রাষ্ট্রকে বন্ধু ভাবি তারা কখনোই আমাদের বন্ধু ছিল না, তারা আমাদের আসলে বিরক্তকর একটা প্রতিবেশী। কারণ তা না হলে তারা না জানিয়ে তাদের বাদ ছেড়ে দেয় আমাদেরকে ডুবিয়ে মারার জন্য। আসলে আমরা সেই দিনও যে মৌমিতার জন্য প্রতিবাদ করে গেলাম, আজ সেই মৌমিতার দেশের লোকেরাই আমাদের অবস্থা দেখে হাসছে। তারা হেসে নিক, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমাদের পরিশ্রম কখনোই বৃথা যাবে না। এত এত স্বেচ্ছাসেবক, এত এত সংগঠন কাজ করছে, নিশ্চয়ই আমরা এর থেকে দ্রুত পরিত্রাণ পাবো। আজ যেসব ভাই বোনেরা ত্রাণ দিতে গিয়েছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা কখনো ত্রাণ দেওয়ার সময় ছবি তুলবেন না। কারণ তারা কেউ ভিখারি না, কেউ অভাবী না, সবাই পরিস্থিতিতে শিকার। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। এখন আমি রান্নাবান্না শেষ করে তাকিমের বাবা 2টা তাল নিয়ে আসছিল, সেই তাল 2টা ছিলে নিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আসলে না ঢুকলে বুঝতেই পারতাম না যে এখন তালের সিজন চলছে, বাজারে পাকা তাল নেমেছে। এদিক দিয়ে হঠাৎ করে দেখে তাকিমের বাবা 2টা পাকা তাল কিনে নিয়ে আসছে। আসলে তালের রস ছাড়ানো কিন্তু অনেক কঠিন। এদিক দিয়ে বাসায় আজকে কারেন্ট নেই সকাল থেকেই, এর জন্য সব থালা বাসন খেয়ে রেখে দিয়েছে। কারেন্ট আসলে এগুলো ধুতে হবে, কারণ পানি শেষ হয়ে গিয়েছে। এখন আমি তালগুলোকে রস বের করে নিচ্ছি। আর তালের রস বের করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, তবে এরকম গ্রেটার দিয়ে বের করলে কিন্তু এটা খুবই ইজি হয়। আমি এই পদ্ধতিটা আগে জানতাম না। আমি সবসময় আমার মাকে দেখেছি যে পানি দিয়ে ভালো করে এটা চিপে রস বের করে নিয়েছি, কিন্তু যখন আমি বিয়ের পর উত্তরবঙ্গে এসেছি তখন আমি দেখেছি যে এরা এরকম গ্রেটার দিয়ে এই রসগুলো বের করে। এতে করে কিন্তু রসগুলো সুন্দরভাবে বেরিয়ে যায় এবং এই রসটা খুবই ঘন থাকে, এক্সট্রা পানি থাকে না, এতে পানির পরিমাণ খুবই কম থাকে। আসলে আমরা আগে যেভাবে রস বের করেছি সেটা বেশি করে পানি দিয়ে এটাকে চিপে রস বের করে নিয়েছি। আর এই তো 2টা তাল থেকে এতটুকু রস বের হয়েছে। এই রসগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে এটা পিঠা বানিয়ে খাবো। তাকরিমের বাবা তালের পিঠা খুবই পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম। আপনারা সবাই বন্যার্থীদের জন্য দোয়া করবেন আর যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।